এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, বললেন নতুন সিইসি। রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। জানাবো হাসিনার পতনের পর জোটের শীর্ষ নেতারা এখন কোথায়, এবং সর্বশেষ জানাবো আটকের পর মারধর করে সাবেক মেয়রকে পুলিশে দিল জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, বললেন নতুন সিইসি। জুলাই আগস্টের শহীদদের রক্ত ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশে নির্বাচনটা একটা বিশাল চ্যালেঞ্জ, অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে। গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। 2014, 2018 এবং 2024 সালের প্রহসন আমরা দেখেছি। এই সময়ে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম। বিশাল একটা গণ অভ্যুত্থানের পর নতুন একটা অবস্থা দাঁড়িয়েছে। গত 15 বছর ধরে কত লোক প্রাণ দিল, কত লোক আহত হলো, কত লোক নিহত হলো, কত লোক গুম হলো, কত মানুষের সম্পদ হারালো, স্বামী স্ত্রী হারালো, আর স্ত্রী স্বামী হারালো, এবং ছেলে বাপকে হারালো, বাবা ছেলেকে হারালো। তিনি বলেন, শুধু জুলাই আগস্টে 1,500 লোক শহীদ হলো, 25 থেকে 26,000 লোক আহত হলো। এদের রক্তের সঙ্গে ও ত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য। নতুন সিইসি বলেন, যার ভোট সে দেবে, এটা সম্ভব অবশ্যই হবে। আমি তথ্য, জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, তাই 3 চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছি। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জও আমি সামলে নেব। যত চ্যালেঞ্জই আসুক, সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমি জীবনে কোনোদিন ফেল করি নাই, আশা করি ইনশাল্লাহ এবারও ফেল করব না, এই আত্মবিশ্বাস আমার আছে। রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এই বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের ঘোষিত 31 দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ নিয়ে 10 বিভাগে কর্মশালা করবে বিএনপি। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কর্মশালার মধ্যে দিয়ে কর্মশালা শুরু হয়েছে। 8ই ডিসেম্বর শেষ হবে। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার সূচি চূড়ান্ত করা হয়। এছাড়াও বৈঠকে নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। মঙ্গলবার ঢাকায় কর্মশালার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এরপর 26শে নভেম্বর সিলেট, 30শে নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, 2রা নভেম্বর খুলনা ও ময়মনসিংহ, 4ঠা ডিসেম্বর চট্টগ্রাম এবং 8ই ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এই বিষয়ে জনমত তৈরির উপর গুরুত্ব আরোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল, কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। দলের নেতারা বলেন, মূলত রাষ্ট্র নিয়ে বিএনপির চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে কর্মশালার উদ্যোগ নিয়েছি। দলের একজন সিনিয়র নেতা বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জনসম্মুখে আনছে তা বিএনপির পক্ষ থেকে কয়েক বছর আগেই বলা হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নেই। তারপরেও একটি গণঅভ্যুত্থানের সরকার রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মতো ন্যূনতম সংস্কার করা উচিত। অন্য সংস্কার নির্বাচিত সরকার করবে। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মধ্যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ে পরে জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। হাসিনার পতনের পর জোটের শীর্ষ নেতারা এখন কোথায়? শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন পড়েছে 14 দলীয় জোটের শরিকরা। আওয়ামী লীগের ওপর ভর করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে টিকে থাকা নাম সর্বস্ব এই দলগুলোর ভবিষ্যৎ কার্যত এখন অনিশ্চিত। আগামীতে আদৌ কি তারা রাজনীতি এবং ভোটের মাঠে ফিরতে পারবে, নাকি এখানেই থেমে যাবে গন্তব্য, সেই নিয়েও চলছে অন্দরমহলে নানান আলোচনা পর্যালোচনা। শেখ হাসিনার একটানা 15.5 বছরের শাসনামল এবং তার এর আগের আরও 5 বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীজন ছিল 14 দলীয় জোটের শরিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়ে 14 দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাদের মধ্যে 14 দলীয় জোটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান। এই অবস্থার মধ্যেই এই জোটের অন্যতম শীর্ষ নেতা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত 22 আগস্ট গ্রেফতার করে পুলিশ। 26 আগস্ট পুলিশ উত্তরের একটি বাসা থেকে গ্রেফতার করে জোটের আরেক শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। 2রা সেপ্টেম্বর 14 দলীয় জোটের আরেক প্রভাবশালী শীর্ষ নেতা জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। জোটের এই 3 শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তারা একাধিকবার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই আগস্টে সংগঠিত একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দী। দুর্নীতি লুটপাটের নানা অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি শেখ হাসিনার সরকারের শিল্পমন্ত্রী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল মাইজ ভান্ডারী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জোটের একাধিক শীর্ষ নেতা হত্যা, অগ্নিসংযোগ সহ একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই অবস্থা তাদের সারা দেশের বেশিরভাগ নেতাকর্মীদেরও। তারাও যে যার মতো আত্মগোপনে। জানতে চাইলে এই প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বুধবার যুগান্তরকে বলেন, বিভিন্ন বৈরী ও প্রতিকূল পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা জাসদের আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাজনীতির ধারায় আগের মতোই জাসদ অবদান রাখবে। তৎকালীন বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঐক্য হিসেবে 2005 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয়। 23 দফা অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে জোটটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় ওই বছরের 15 জুলাই থেকে। গত 19 বছর নানা টানাপোড়েন এবং ভাঙাগড়া সত্ত্বেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত জোটের শরিক দলের সংখ্যা ছিল আওয়ামী লীগ সহ 12টি। বাকি দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, জাতীয় পার্টি জেপি, তরিকট ফেডারেশন, সাম্যবাদী দল, গণতন্ত্র পার্টি, গণ আজাদি লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, কমিউনিস্ট কেন্দ্র। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগ নিজেই ধুঁকছে। আচমকা ক্ষমতা হারিয়ে তাদের নিজেদেরই এখন অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তাদের জোটের শরিক দলেরও নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। নীতি ও আদর্শের রাজনীতির কথা বললেও পুরোপুরি এসব বিসর্জন দিয়ে যেনতেন উপায়ে ক্ষমতার ভাগিদার হওয়া, মন্ত্রী কিংবা সংসদ সদস্য হওয়া, আওয়ামী লীগ তথা দলটির সভাপতি শেখ হাসিনার যাবতীয় ইচ্ছাকে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাওয়া সহ নানা কারণে 14 দলীয় জোটের শরিক দলগুলো অনেকদিন থেকেই জনবিচ্ছিন্ন। জনমনেও তারা আওয়ামী লীগের দোসর হিসেবেই চিহ্নিত। এই কারণে রাজনীতির মাঠে ফিরে আসা তাদের জন্য কেবলই দুরাহই নয়, অসাধ্য। খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থান পরবর্তী 3 মাসে এসব দল রাজনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন, নিষ্ক্রিয় এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ লড়াই ব্যস্ত। শুধু তাই নয়, পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে এরই মধ্যে কোনো শরিক দলে দেখা দিয়েছে ভাঙন। যদিও এই অবস্থার মধ্যেই কয়েকটি শরিক দল চলমান বিভিন্ন ইস্যুতে বিবৃতি কিংবা ঘরোয়া বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে গণরোষের ভয়ে কোনো দলই নামছে না মাঠের কর্মসূচিতে। আটকের পর মারধর করে সাবেক মেয়রকে পুলিশে দিল জনতা। বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে বাবুগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাটে স্থানীয়রা তাকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। জানা গেছে, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া আত্মগোপনের জন্য বাবুগঞ্জ হয়ে জেলা থেকে বিচ্ছিন্ন হিজলা মুলাদি উপজেলায় যাচ্ছিলেন। বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরিঘাটে ফেরির জন্য গাড়ি থেকে নামলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। এ সময় পরিচয় জানতে চাইলে তিনি অকপটে তার পরিচয় স্বীকার করেন। এরপরেই উপস্থিত বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে মারধর করেন। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, আজ বেলা 11টার দিকে মিরগঞ্জ এলাকায় স্থানীয়রা সাবেক গৌরনদী পৌর মেয়রকে আটক করেন। এ সময় বাবুগঞ্জ থানা পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে তাকে হেফাজতে নেয়। আমরা তাকে গৌরনদী থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।